আমাদের পঞ্চম যে অধ্যায় আছে, পঞ্চম অধ্যায়ে বলা আছে যে স্বাস্থ্যবিধি সম্পর্কে। স্বাস্থ্যবিধি ২টা শব্দের সমন্বয়ে গঠিত। একটা হলো স্বাস্থ্য আর একটা হলো বিধি। স্বাস্থ্য এবং বিধি এই ২টা শব্দের সমন্বয়ে। এর প্রথম যে বিষয়টা আছে সেটি হলো সুস্থ জীবনযাপন। তাহলে সুস্থ জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুস্থভাবে জীবনযাপন করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুস্থ থাকতে এবং জীবনকে সুন্দর করতে স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের সুস্থ থাকতে এবং আমাদের জীবনকে সুন্দর করতে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। হ্যাঁ, স্বাস্থ্যবিধি কেন আমরা মেনে চলবো? যে আমাদের জীবনকে সুন্দর করার জন্য এবং আমাদের সুস্থ থাকার জন্য। এই ২টা কাজের জন্য আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন। কারণ প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি। নিচে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সুস্থ থাকা যায় এ বিষয়ে বলা আছে। তা আমাদের কি কাজ করতে হবে এখানে? এই ধরনের একটা ছক এখানে আমাদের তৈরি করতে হবে। টেবিলে লেখা আছে সুস্থ থাকার জন্য আমরা কি কি করতে পারি। তাহলে আমরা সুস্থ থাকার জন্য যা যা করতে পারি এভাবে ১, ২, ৩, ৪, ৫ এভাবে আমরা লিখব এই ছকের ভিতরে। হ্যাঁ, এই ছকের ভিতরে বিষয়গুলো আমরা লিখব যে কিভাবে আমরা সুস্থ থাকতে পারি। তারপরে ছকে লেখার পরে এটা নিয়ে আমাদের যে ক্লাসমেট আছে, আমাদের বন্ধু বা সহপাঠী যারা আছে তাদের সাথে আমরা আলোচনা করব। এখানে যে দুইজন এরা আছে এরা বলছে কিন্তু ২টা কথা। এরকম আমরা অনেকগুলো বিষয় আমরা বলবো আর কি। প্রথমে এ বলতেছে যে নিজেকে পরিষ্কার রাখার জন্য আমরা প্রতিদিন গোসল করি। প্রতিদিন আমরা গোসল করতে গোসল করার কথা বলছে। তাহলে এটাও কিন্তু আমাদের স্বাস্থ্য সচেতনতার একটা বিষয়। আর এ বলছে আমি প্রতিদিন বিকেলে ফুটবল খেলি। তাহলে নিয়মিত খেলাধুলা বা শরীরচর্চা করা এবং নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো স্বাস্থ্যবিধির একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, তাহলে এই ধরনের অনেকগুলো কারণ আছে, সেগুলো আমরা দেখব। সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। সবচেয়ে ভালো উপায় হলো স্বাস্থ্যবিধি অনুসরণ করা। এর জন্য প্রতিদিন কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। হ্যাঁ, প্রতিদিন কিছু নিয়মকানুন মেনে চলতে হয় স্বাস্থ্যবিধির জন্য। ১ নম্বর যে বিষয়টা আছে, কিছু উপায় এখানে দেওয়া আছে, সেটা হলো সুষম খাদ্য গ্রহণ। হ্যাঁ, সুষম খাদ্য জিনিসটা কি? এটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলে থাকি। হ্যাঁ, সুষম খাদ্য খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আগের অধ্যায়ে আমরা দেখে আসছি যে সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যে সকল উপাদান পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণে থাকে এবং আমাদের, হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি যে যে সকল খাদ্যে সকল প্রকার খাদ্য উপাদান, যে সকল খাদ্যে সকল প্রকার খাদ্য উপাদান একটি নির্দিষ্ট পরিমাণ ও সঠিক অনুপাতে বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বা ব্যালেন্সড ডায়েট বলে। এবং এই সকল খাদ্য উপাদান কি করবে? আমাদের দেহে যাবতীয় পুষ্টি এবং আমাদের দেহে যাবতীয় পুষ্টির চাহিদা পূরণ করবে। হ্যাঁ, পূরণ করে তাকে সুষম খাদ্য বলে। হ্যাঁ, তাই যে সকল খাদ্যে সকল প্রকার খাদ্য উপাদান একটি নির্দিষ্ট পরিমাণে ও সঠিক অনুপাতে থাকে এবং আমাদের দেহে পুষ্টির চাহিদা পূরণ করে তাকে আমরা কি বলি? সুষম খাদ্য বলি। সুষম খাদ্যে ৬টা উপাদান থাকে, আমি লিখে দিলাম। এই যে শর্করা, আমিষ, তারপর হলো স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য উপাদান, তারপরে আমাদের খনিজ লবণ বা খনিজ উপাদান, তারপরে আছে আমাদের হচ্ছে ভিটামিন এবং সর্বশেষ হচ্ছে পানি। কোনো খাদ্যে এই উপাদানগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে তাকে সুষম খাদ্য আমরা বলবো। হ্যাঁ, এই সুষম খাদ্য কিন্তু আমাদের সুস্থ থাকার একটা অন্যতম প্রধান উপাদান হিসেবে কাজ করে। সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অবশ্যই সুষম খাদ্য খেতে হবে। অবশ্যই সুষম খাদ্য আমাদের খেতে হবে। হ্যাঁ, প্রত্যেক খাবারে আমাদের শরীরের জন্য কোনো না কোনো পুষ্টি উপাদান সরবরাহ করে থাকে। পুষ্টি উপাদান স্বাস্থ্য ভালো রাখার জন্য সুষম খাবারের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ নিরাপদ পানি পান করতে হবে। শুধু পানি না, কিন্তু নিরাপদ পানি পান করতে হবে। সুষম খাবারের পাশাপাশি নিরাপদ পানি পান করতে হবে। তাহলে ১ নম্বর ছিল সুষম খাবার গ্রহণ। ২ নম্বর হচ্ছে আমাদের নিয়মিত শরীরচর্চা।
নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলা, যে এক্সারসাইজ এবং যে স্পোর্টস আছে, খেলাধুলা আছে, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ কাজ করে থাকে হৃৎপিণ্ড, মাংসপেশি এবং আমাদের দেহের যে হাড় আছে এই হাড়কে শক্তিশালী করে। হ্যাঁ, এই হাড়কে শক্তিশালী করে। এই তিনটা কাজ নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে আমাদের হয়। হ্যাঁ, আমাদের দেহের যে হৃৎপিণ্ড আছে বা হার্ট আছে, যে হার্ট, এই হার্টকে শক্তিশালী করে, আমাদের মাসেল বা মাংসপেশিকে শক্তিশালী করে এবং আমাদের দেহে যে বোন বা হাড় আছে এই হাড়কে শক্তিশালী করে। একই সাথে এগুলো আমাদের আত্মবিশ্বাসী করে এবং রাতে ভালো ঘুমাতে সাহায্য করে। হ্যাঁ, তাহলে এই 5টা কাজ কিন্তু আমাদের নিয়মিত এক্সারসাইজের মাধ্যমে হচ্ছে। হৃৎপিণ্ড, মাংসপেশি এবং হাড়কে শক্তিশালী করবে, আমাদেরকে আত্মবিশ্বাসী করে তুলবে এবং 5 হলো আমাদের রাতে ভালো ঘুমাতে সাহায্য করবে। অতএব আমরা যে কাজটি করব, আমরা নিয়মিত খেলাধুলা করব এবং আমাদের নিয়মিত এক্সারসাইজ করব, শরীরচর্চা করব। তারপরে যে বিষয়টি আসছে সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ঘুম। হ্যাঁ, শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য পর্যাপ্ত ঘুম প্রয়োজন। শরীরের ক্ষয়পূরণ এবং বৃদ্ধির জন্য আমরা জানি যে আমাদের শরীরে নিয়মিত আমাদের দেহে যে কোষগুলো আছে এই কোষগুলো ক্ষয় হয়, এগুলো পূরণ করার জন্য এবং আমরা যে আমাদের যে গ্রোথ আছে, ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় হই, এই সঠিকভাবে বৃদ্ধির জন্য আমাদের পর্যাপ্ত ঘুম প্রয়োজন। পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে কিন্তু আমরা আমাদের দেহের যে ক্ষয়পূরণ বা আমাদের যে বৃদ্ধি, যে গ্রোথটা ঠিকভাবে কিন্তু হবে না। এজন্য আমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ ঘুম আমাদের কিন্তু অবশ্যই ঘুমাতে হবে। যদি না ঘুমাই তাহলে কিন্তু হবে না। ভালো ঘুমের জন্য আমাদের প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া উচিত। নির্দিষ্ট সময়, রাত 9টা বা 10টা হোক, এই ঠিক প্রতিদিন একই সময়ে আমাদের ঘুমাতে যাওয়া উচিত এবং ঘুম থেকে উঠতে হবে। তারপরে হচ্ছে বিশ্রাম। বিশ্রাম বা রেস্ট যদি আমরা না নিই তাহলে কিন্তু হবে না। তাহলে ক্লান্তি দূর করা এবং নতুন উদ্যমে কাজ করার জন্য, ক্লান্তি দূর করা, আমাদের শরীরে যে ক্লান্তি আসে, যে টায়ার্ডনেস আছে সেটি দূর করে এবং নতুন উদ্যমে কাজ করার জন্য প্রতিদিনই কিছু সময় বিশ্রাম নেওয়া উচিত। এই বিশ্রাম কীভাবে আমরা নিতে, কোনো শখের কাজ করে, যেমন পছন্দের গান শুনতে পারি আমরা, পছন্দের গান শোনার মাধ্যমে, তারপরে বই পড়ার মাধ্যমে, তারপরে বাগান করার মাধ্যমে, ইত্যাদি কাজের মাধ্যমে আমরা ক্লান্তি দূর করতে পারি। পছন্দের গান শোনা, বই পড়া, তারপর হচ্ছে বাগান করা, এগুলোর মাধ্যমে আমরা আমাদের শরীরে যে ক্লান্তি আছে এটা দূর করতে পারি। তাহলে অবশ্যই বিশ্রাম না নিয়ে কিন্তু আমরা প্রতিদিন নতুনভাবে কোনো কাজ মনোযোগ সহকারে কিন্তু করতে পারবো না, অবশ্যই। এই জন্য আমাদের বিশ্রাম নিতে হবে। তারপরে আছে আমাদের শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে চাই, তো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদেরকে অবশ্যই যত্নবান হতে হবে নিজের স্বাস্থ্য সচেতনতার জন্য। এই জন্য প্রতিদিন পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করতে হবে। 1 নম্বর যে কাজ, প্রতিদিন আমাকে কিন্তু গোসল করতে হবে, পরিষ্কার পানি আর হচ্ছে সাবান দিয়ে গোসল করতে হবে, অবশ্যই গোসল করতে হবে। নাম্বার 2 হচ্ছে খাওয়ার পূর্বে এবং খাওয়ার শেষে আমাকে হাত ধুতে হবে। খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে অবশ্যই আমাকে হাত ধুতে হবে। খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। খাওয়ার পর কি করতে হবে? নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। তারপরে নিয়মিত কাপড় চোপড় পরিষ্কার করতে হবে। ত্বক, চুল, নখ, চোখ এবং কানের যত্ন অবশ্যই নিতে হবে। সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দেবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নিজের যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, আমরা পরিষ্কার পানি ও সাবান দিয়ে গোসল করব, খাওয়ার পূর্বে এবং খাওয়ার পরে হাত ধোবো, তারপরে খাওয়ার পর নিয়মিত দাঁত ব্রাশ করব, রাতে ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করব, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করব। তারপরে আমাদের যে নিয়মিত আমাদের জামা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আমাদেরকে পরিধান করতে হবে। তারপরে আমাদের যে ত্বক আছে, চুল, নখ, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় আমাদের প্রতিদিন পরিধান করতে হবে। তারপর আমাদের দেহের ত্বক বা স্কিন, যেটা আমরা আমাদের চামড়া বলি, তারপরে আমাদের চুল, নখ, চোখ এবং কানের যত্ন অবশ্যই নিতে হবে। এগুলো আমাদের দেহের অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটা আমাদের জন্য অনেক মূল্যবান সম্পদও বটে। এই যে কানের যত্ন আমাদের নেওয়া লাগবে। এখন এই সুস্থ থাকার জন্য সকল অভ্যাসকে সমান গুরুত্ব দিতে হবে। এগুলো আস্তে আস্তে আমরা কি করব? আমাদের অভ্যাসে পরিণত করব। এই যে দাঁত ব্রাশ করা, গোসল করা, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা, এগুলো আর কি। সুস্থ থাকার ভালো উপায়গুলো কি তা আমরা জেনে গেছি। সুস্থ থাকার জন্য আমাদের হচ্ছে কি করতে হবে এটা কিন্তু আমরা এখন শিখে গেছি। ওকে,
তাহলে সেই এগুলো আমরা এখান থেকে ফাইন্ড আউট করব। আমি এখানে লিখে দিয়েছি 1 2 3 4 করে, কিন্তু লেখা আছে এখানে, তোমরা এগুলো সুন্দর করে খাতায় নোট ডাউন করবে। হ্যাঁ, আর শ্রেণীকক্ষে সকলের জন্য কিছু সাধারণ নিয়ম তৈরি, এটা তোমরা ক্লাসে বলবা যে সবাই শ্রেণীকক্ষে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে আসবে, কোথাও ময়লা করা যাবে না, অপরিষ্কার করা যাবে না, তারপরে থুতু বা কপ ফেলা যাবে না, এইসব বিষয়গুলো। নাম্বার 2তে আমরা দেখি পানিবাহিত রোগ। পানির মাধ্যমে যে রোগ ছড়ায় সেটা পানিবাহিত রোগ। তা এখানে বলা হচ্ছে জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে। জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে যে সকল রোগ ছড়ায় তাদেরকে কি বলে? পানিবাহিত রোগ বলে। এখন এই পানিবাহিত রোগের বিস্তার মানে ছড়িয়ে পড়া, কিভাবে এই পানিবাহিত রোগ ছড়ায়, হ্যাঁ, সেই জিনিসটা একটু দেখতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা, কারণ পানি আমরা ইউজ করি। তাহলে আগে আমরা দেখব পানি কিভাবে দূষিত হয়। হ্যাঁ, পানি দূষণের কারণ সমূহ, এই পানি দূষণের কারণ সমূহ আমরা এই যে এখানে সেটা ছক দেওয়া আছে, ছকের মধ্যে আমরা লিখবো 1 2 3 4 5 যতগুলো দূষিত হওয়ার কারণ আমরা জানি সেগুলো এখানে লিখব। তো এখন এই নিচে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটা আমরা সহপাঠীদের সাথে এটা দেখে আলোচনা করে তালিকা তৈরি করব কি কারণে পানি দূষিত হয়। তাহলে এখানে একটা নদীর ছবি আমরা দেখতে পাচ্ছি। এই নদীতে বিভিন্ন ধরনের কাজকর্ম চলতেছে। এই নদীর পানি, এই পানিতে একজন হাঁড়ি পাতিল পরিষ্কার করতেছে, হাঁড়ি পাতিল পরিষ্কার ধুইতেছে, একজন কাপড় পরিষ্কার করতেছে, তারপরে একজন হচ্ছে ময়লা ফেলতেছে পানিতে, একজন হচ্ছে এই যে কাপড় চোপড় দিয়ে গোসল করতেছে, কাউকে গোসল করাচ্ছে, গরু গোসল করাচ্ছে, এই পানিতে গরুকে গোসল করাচ্ছে। তারপরে যে কলকারখানা থেকে দূষিত বর্জ্য পদার্থ এখানে আসতেছে, তারপরে যে মলমূত্র ত্যাগ করতেছে বাথরুমে, হ্যাঁ, টয়লেটে, তারপর একজন যেখানে কাজ করতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা এই দূষিত পানি কিন্তু দূষিত হয়ে যাচ্ছে এইসব কাজ করার ফলে। এবং এই যে দুইজন মহিলা এখানে, এরা কিন্তু এই যে কলসিতে ভরে এই পানি কিন্তু বাসায় নিয়ে যাচ্ছে। এই পানি দিয়ে হয়তো তারা রান্না বান্না করবে অথবা পান করবে, অবশ্যই তারা কিন্তু অসুস্থ হয়ে যাবে। এখন যে বিষয়টা আমরা এখানে এই দূষিত পানি কিভাবে আমাদের শরীরে প্রবেশ করে সেটা দেখব। যে এই যে দূষিত পানি, এটা ফ্লো চার্ট এখানে দেওয়া আছে, চার্টের মাধ্যমে আমরা লিখব কিভাবে এই পানি আমাদের শরীরে প্রবেশ করছে। তো এখন আমরা একটু দেখি যে এখানে সার সংক্ষেপ বলা আছে যে মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা অনেক সময় পানি দূষিত হয়। হ্যাঁ, মানুষ বা প্রাণীর মলমূত্র দ্বারা, হ্যাঁ, যে মলমূত্র আছে এটা, মলমূত্র হচ্ছে জীবাণু, একটা জীবাণুর নাম বলছেন ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া কিন্তু আমাদের শরীরে প্রচণ্ড ক্ষতি করে, আবার অনেক কিছু উপকার করে, তো উপকারের চেয়ে অপকারই বেশি করে। তা দৈনন্দিন বিভিন্ন কাজে আমরা এই পানি ব্যবহার করি, যদি পানি দূষিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা বিভিন্ন রোগ ব্যাধি দ্বারা কিন্তু আক্রান্ত হব। হ্যাঁ, যেমন পান করা, খাবার রান্না করা, গোসল করা, তারপর ধোয়া মোছা বা দাঁত ব্রাশ করার সময় আমরা পানি ব্যবহার করি। খুব গুরুত্বপূর্ণ কাজগুলোতে আমরা কিন্তু পানি ব্যবহার করি। হ্যাঁ, পান করার কাজে, তারপরে খাবার রান্না করার কাজে, গোসল করার কাজে, ধোয়া মোছার কাজে, দাঁত ব্রাশ করার কাজে পানি ব্যবহার করি। এসব কাজে দূষিত পানি যদি আমরা ব্যবহার করি তাহলে পানিবাহিত রোগে আক্রান্ত আমরা কিন্তু হয়ে যাব। হ্যাঁ, এইসব কাজে যদি আমরা দূষিত পানি ব্যবহার করি, বিশুদ্ধ পানি ব্যবহার না করে, হ্যাঁ, সকল রোগ খুব সহজেই কিন্তু ছড়ায়। যে পাশে কিন্তু একজন অসুস্থ হয়ে গেছে, ছবি দেওয়া আছে। নিচে দূষিত পানির মাধ্যমে আমাদের শরীরে জীবাণুর বিস্তার, এই যে মলমূত্র থেকে যে জীবাণু এই পানির ভিতরে পড়লো, এই যে পানি আমরা কিভাবে ব্যবহার করছি, এই যে এই পানি কিন্তু আমরা দেখছি যে মলমূত্রের মাধ্যমে যে দূষিত পানিটা, এই দূষিত জীবাণু পানিটাকে দূষিত করে দিলে এই পানিতে আমরা এই যে পান করছি, হাত ধুচ্ছি, তারপরে খাবার তৈরি করছি, এখানে কিন্তু সব দেওয়া আছে। পরবর্তীতে এটা দিয়ে আমরা এই দূষিত পানিতে হাত ধোয়ার পরে এই হাত দিয়ে আমরা খাবার খাচ্ছি, পানি পান করছি, করার পরে কিন্তু আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। এভাবে জীবাণু কিন্তু আমাদের শরীরের ভিতরে ছড়িয়ে পড়ছে। এই যে অসুস্থ হয়ে আমরা হসপিটালে ভর্তি হচ্ছি বা বাসায় শুয়ে থাকা লাগছে আমাদের। তাহলে আমাদের কিন্তু সচেতন হতে হবে যে অবশ্যই এসব কাজে, গুরুত্বপূর্ণ এসব কাজগুলোতে, সেন্সিটিভ কাজগুলোতে আমরা বিশুদ্ধ পানি ব্যবহার করব। পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ সমূহ। এই যে দূষিত পানি আমরা যদি পান করি তাহলে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে, যেমন ডায়রিয়া, কলেরা, তারপর আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। এগুলো কিন্তু পানিবাহিত রোগ, গুরুত্বপূর্ণ এগুলো। ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড। হ্যাঁ, ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস এবং টাইফয়েড এগুলো কি ধরনের রোগ? পানিবাহিত রোগ। অধিকাংশ পানিবাহিত রোগের লক্ষণ হলো
অধিকাংশ পানিবাহিত রোগের যে লক্ষণ, যে সিমটম দেখা যায়, পাতলা পায়খানা হবে, ঘন ঘন বমি হবে, জ্বর হবে এবং পেটে ব্যথা করবে। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। পাতলা পায়খানা হবে, বমি, জ্বর ও পেটে ব্যথা হবে। হ্যাঁ, তাহলে যে এই পানিবাহিত রোগ যদি আমাদের দেহে ছড়িয়ে পড়ে তাহলে এই জিনিসগুলো আমাদের হবে। তাহলে এখন ডায়রিয়া হলে অবশ্যই আমাদেরকে খাবার স্যালাইন খেতে হবে। খাবার স্যালাইন বাজারে কিনতে পাওয়া যায়। এখন বাজার যদি যাওয়ার সমস্যা হয় তাহলে এটা আমরা বাসাতেও তৈরি করতে পারি। এই খাবার স্যালাইন যে আধা লিটার নিরাপদ পানিতে, বিশুদ্ধ পানি আধা লিটার মানে 500 মিলিলিটার, হাফ লিটার বা 1 মগ পানিতে আমরা 1 চিমটি লবণ দিব। হ্যাঁ, 1 চিমটি লবণ দিব এবং এই 1 মুঠো চিনি, বা বাসায় যদি চিনি না থাকে তাহলে গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে খাবার স্যালাইন তৈরি করতে পারি। 1 মুঠো চিনি বা গুড় মিশিয়ে আমরা নিজেরাই বাড়িতে কি করতে পারি? খাবার স্যালাইন তৈরি করতে পারি। তো এখন যে বিষয়টা সেটা হলো যে এই পানিবাহিত রোগ এবং রোগের লক্ষণ আমরা দেখলাম এবং কিভাবে খাবার স্যালাইন তৈরি করতে হয়। পানিবাহিত রোগের নাম আমরা দেখলাম। তারপরে হচ্ছে কিভাবে পানিবাহিত রোগে কেউ আক্রান্ত হলে কি হয় সেটাও দেখলাম। তো এখন আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে এরপরে যে পানিবাহিত রোগ প্রতিরোধ। হ্যাঁ, যে প্রতিরোধ মানে হচ্ছে একটা অসুখ কিভাবে আমাদের দেহে আসবে না বা ছড়াবে না, প্রতিরোধ। আর একটা আছে প্রতিকার। রোগ হয়ে যাওয়ার পরে সেটা আমরা ডাক্তারের মাধ্যমে ওষুধ খেয়ে আমরা সেই রোগটা প্রতিকার করতে পারি। তা এখন হচ্ছে এই যে পানিবাহিত রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো পানিতে জীবাণুর বিস্তার রোধ করা। পানিতে যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে, পানি যাতে দূষিত না হয় সেটা আগে রোধ করতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য কিছু উপায় নিচে দেওয়া হলো। 1 নম্বরে আমাদের বলে নিরাপদ পানি ব্যবহার করতে হবে। নিরাপদ পানি, তাহলে নিরাপদ পানি আমরা বলতেছি কি যে আমাদের পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। গুরুত্বপূর্ণ 3টা কাজ আমরা পান করার জন্য, খাবার তৈরির জন্য এবং গোসল করার জন্য অবশ্যই নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। এখন কিভাবে? ফুটিয়ে তারপরে ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। এই 3টা কাজ কিন্তু পানি আমরা ফুটিয়ে নিরাপদ করতে পারি, ফিল্টার করে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। পান করা, খাবার তৈরি করা এবং গোসল করার জন্য নিরাপদ এবং পরিষ্কার পানি ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাহলে ফিল্টার, ফুটিয়ে এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি নিরাপদ করতে পারি। ঠিক আছে, এবার হচ্ছে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো হাত ধোয়া। হ্যাঁ, এই হাত ধোয়া আমরা কখন? খাবার খাওয়ার আগে বা খাবার তৈরি করার আগে আমরা হাত ধুয়ে কাজটি করব। তারপরে খেলাধুলা করার পরে আমরা হাত ধোবো। টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। খাবার খাওয়ার আগে বা খাবার তৈরির আগে, খেলাধুলার পর, টয়লেট ব্যবহার করার পর সাবান এবং নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। তো এখানে যে ছবি দেওয়া আছে আমরা কিভাবে হাত ধোবো। পানি দিয়ে প্রথমে হাত ভেজাতে হবে, তারপরে সাবান মাখতে হবে হাতে। সাবান মাখার পরে আমরা 15 থেকে 20 সেকেন্ড হাত ঘষাঘষি করব এই সাবান দিয়ে। হাত ঘষাঘষির পরে হাতে যে ফেনা হবে সেগুলো আবার পানি দিয়ে ধুয়ে ফেলবো। হাত ধোয়ার পর অবশ্যই আমাদের কল বন্ধ করে দিতে হবে। তারপর আমরা পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে হাতটা মুছে ফেলবো। হ্যাঁ, পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে। টয়লেট পরিষ্কার রাখা। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট আমাদের ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হ্যাঁ, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। পানিবাহিত রোগ প্রতিরোধের জন্য অবশ্যই আমাদেরকে স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করতে হবে এবং টয়লেট ব্যবহারের পর অবশ্যই তা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখব। পানিবাহিত রোগ প্রতিরোধে আমরা কি করতে পারি তা আমরা আগে দেখলাম। তা এখন এই যে এর ভিতরে ছক আকারে আমরা লিখব। পরবর্তীতে আমাদের যে অনুশীলনী আছে, এই অনুশীলনীতে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে শূন্যস্থান পূরণ আছে। 1 নম্বরে বলছে ড্যাশ দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। তাহলে এখানে হবে কি? জীবাণু দ্বারা দূষিত পানির মাধ্যমে পানিবাহিত রোগ ছড়ায়। জীবাণু দ্বারা দূষিত। কলেরা, আমাশয় এবং টাইফয়েড হচ্ছে পানিবাহিত রোগ। কলেরা, আমাশয় এবং টাইফয়েড আমাদের কি? পানিবাহিত রোগ। ড্যাশ আমাদেরকে সুস্থ থাকতে এবং জীবন সুন্দর করতে সাহায্য করে। এটা স্বাস্থ্যবিধি। হ্যাঁ, স্বাস্থ্যবিধি। আর নিচে হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করে আমরা পানি বিশুদ্ধ করতে পারি। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
আমাদের কখন অবশ্যই হাত ধুতে হবে? খাওয়ার পূর্বে। তারপরে কোনটি পরিমিত ব্যায়ামের ফল মাংসপেশি শক্তিশালী করে? তারপর হচ্ছে ডায়রিয়া হলে আমাদের কি করা উচিত? অবশ্যই খাবার স্যালাইন গ্রহণ করতে হবে আমাদেরকে। তারপর হচ্ছে আমরা এই যে প্রশ্নগুলো আছে সংক্ষিপ্ত, এগুলো আমি যেভাবে দাগাই দিলাম বইয়ের ভিতরে, ওইগুলো তোমরা সুন্দর করে নোট করে ফেলবা এবং যে বর্ণনামূলক প্রশ্নগুলো আছে সেগুলো চার্ট আকারে নোট করে ফেলবা। তারপর দেখছি যে খাবার স্যালাইন আমাদের কি করে? ডায়রিয়া প্রতিকারে ভূমিকা পালন করে খাবার স্যালাইন। তারপর টয়লেট পরিষ্কার রাখা, হ্যাঁ, পানিবাহিত রোগ প্রতিরোধ করে। টয়লেট পরিষ্কার রাখা কি করে? পানিবাহিত রোগ প্রতিরোধ করে। ক্লান্তি দূর করা আমরা গান শোনা, বই পড়ার মাধ্যমে। তারপরে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা হলো শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।